স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। উৎপাদন, বিপণন ও মুনাফায় এশিয়ার সেরা 200টি কোম্পানির মধ্যে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশি 3টি কোম্পানি। সেগুলো হলো স্কয়ার, রেনেটা ও ফরচুন। শনিবার ব্যবসার সফল শীর্ষ 200টি কোম্পানির তালিকা প্রকাশ করে বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এই 3 কোম্পানির মধ্যে শীর্ষে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ম্যাগাজিনটিতে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ধরা হয়েছে $1,716 মিলিয়ন। নিট আয় ধরা হয়েছে $150 মিলিয়ন। 1958 সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর যাত্রা শুরু হয়। এর পরে রয়েছে রেনেটা ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির বাজার মূল্য $1,071 মিলিয়ন। নিট আয় $45 মিলিয়ন। রেনেটা ফার্মাসিউটিক্যালস এর জন্ম স্বাধীনতার 1 বছর পর 1972 সালে। তালিকা 3 নম্বরে থাকা ফরচুন শুজের বাজার মূল্য $28 মিলিয়ন। কোম্পানিটির নিট আয়ের পরিমাণ যথাক্রমে $18 মিলিয়ন ও $3 মিলিয়ন। ফরচুন শুজের পথ চলা শুরু হয় 2010 সালে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন 45 বারের মতো পেছালো। 13 জানুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী নতুন দিন ধার্য করেন। 2016 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $8,10,00,000 চুরি করা হয়। ওই বছরের 15 মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। পরদিন 16 মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। করোনার ধাক্কা কাটিয়ে জুলাইয়ে পণ্য রপ্তানির প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরে পরের 2 মাস সেটি অব্যাহত থাকার পর অক্টোবরে আবার কমে যায়। 1 মাসের ব্যবধানে আবার ইতিবাচক ধারায় ফিরেছে পণ্য রপ্তানি। গত নভেম্বরে $308 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 0.76% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বৃহস্পতিবার পণ্য রপ্তানির এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে। এতে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে $1,592 কোটি পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে 0.9% বেশি। ইপিবির তথ্য অনুযায়ী জুলাই নভেম্বর সময়ে মোট পণ্য রপ্তানি 81% পোশাক খাত থেকে এসেছে। পোশাক রপ্তানি হয়েছে $1,289 কোটি। এছাড়া পাট ও পাট পণ্য রপ্তানি হয়েছে $55 কোটি। গত বছরের একই সময়ের চেয়ে এই আয় 36% বেশি। চামড়া ও চামড়া পণ্য রপ্তানিতে নেতিবাচক ধারা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে $35 কোটি চামড়া ও চামড়া পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে 8.32% কম। সংযুক্ত আরব আমিরাতের 49তম জাতীয় দিবসে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় বাংলাদেশের ফরিদপুরের যুবক মুরাদ। আমিরাতের শাসকদের ছবি আর বাংলাদেশ ও আমিরাতের পতাকা সাজানো সাইকেল নিয়ে আল আইন থেকে 185 কিলোমিটার পথ রাজধানী আবুধাবিতে পৌঁছেছেন তিনি। দেশটির জাতীয় দৈনিকের শিরোনামেও উঠে এসেছে তার এই উদ্যোগের খবর। মুরাদ জানান, করোনাকালীন সময়ে 7 মাসের বেশি সময় ধরে প্রবাসী কর্মহীন তিনি। এই অবস্থায় আরব আমিরাতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেই তার এই উদ্যোগ। বিষয়টিকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। আমাদের দুটো দেশের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত মধুর, যেটা এদেশের লোক যতজন সাইকেলকে দেখবে, যে জায়গাতে সে থামছে, যে জায়গাতে কথা বলছে, এটা আমার মনে হয় যে এটা আমাদের জন্য পজিটিভ একটা দিক। দুটো দেশের বন্ধুত্বের সম্পর্ক অনেক ভালো আসবে। দুই দেশের মধ্যে যে সম্পর্ক, আমাদের দুই মুসলিম দেশের দুই ভাতৃত্ব দেশের মধ্যে আমাদের যে ভাতৃত্বের সম্পর্ক যেটুকু আছে সেটা আরও সুদৃঢ় হবে। দুই দেশের পতাকা বহন করে রাস্তায় সাইকেল চালিয়ে আরব আমিরাতে রাজধানীর বিভিন্ন প্রদেশ ঘুরে বেড়াচ্ছেন এবং এই দেশে এসে সেলিব্রিটি হয়েছে। আমরা তার সুন্দর সুস্থতা কামনা করি। সংযুক্ত আরব আমিরাতের সাথে যাতে আমাদের সম্পর্ক ভালো হয় এবং দুই দেশের একই মাসে দুই দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমি এই জিনিসটা বানাইয়ে। আরব আমিরাতে বসবাসরত হাটহাজারী উপজেলার তরুণদের সংগঠন দেখা ও মানবিক হাটহাজারী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজমানে মোহাম্মদ আলমগীর শাহ ও আজাদ রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় সভাটি। বক্তারা জানান, দৈনিক 1 দিরহাম সঞ্চয়ের লক্ষ্যে এই প্রতিষ্ঠান। সঞ্চয়কৃত অর্থ থেকে প্রতি 3 মাস অন্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার 4টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষকে কিছু উপহার দেওয়া হয়। আগামীতে সবার সহযোগিতা পেলে সংগঠনের এই কার্যক্রম আরও প্রসারিত করা হবে বলে জানান আয়োজকরা।
করোনায় দেশে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 31 জন, শনাক্ত 1666 জন। এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি হয়েছে 6838 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,218টি, সেখানে শনাক্তের হার 12.60%। সব মিলিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,77,545 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,552 জন। মোট সুস্থ 3,95,960 জন। বেড়ে চলেছে করোনার সেকেন্ড ওয়েভের ভয়াবহতা। একদিনে বিশ্বজুড়ে প্রাণ গেল আরও 10,000-এর বেশি মানুষের। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 6,15,000-এর কাছাকাছি। যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণহীন সংক্রমণ আর মৃত্যু। 24 ঘন্টায় 2,200-র বেশি মানুষের মৃত্যু হয়েছে কোভিড-19-এ। নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছে 2 লাখের বেশি। করোনার দ্বিতীয় ধাক্কায় শনিবার 650-র বেশি মৃত্যু হয়েছে ব্রাজিল, ইতালি ও মেক্সিকোয়। 5 শতাধিক মৃত্যু দেখেছে রাশিয়া ও পোল্যান্ড। করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি দাঁড়ালো প্রায় 15,34,000। নেপালে প্রথমবারের মতো মরদেহ সৎকারের দায়িত্ব পালন করছেন নারীরা। করোনা ভাইরাসে প্রাণহানি বৃদ্ধি পাওয়ায় হিমশিম খাচ্ছে দেশটির সব দাহের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী। তাই প্রথা ভেঙে যুক্ত করা হয়েছে নারী সেনাদের। নেপাল সেনাবাহিনীর কর্পোরাল 25 বছর বয়সী রচনা দায়িত্ব পালন করছেন কোভিড-19-এ মৃতদের সৎকারে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সৎকার প্রক্রিয়ায় অংশ নেওয়া তো দূরের কথা, মরদেহে হাত দেওয়াও নারীদের জন্য ট্যাবু হিসেবে বিবেচিত ছিল এতদিন। সেখানে প্রথাবিরোধী কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নারী সেনা সদস্যরা। আগে মরদেহের কাছে যাওয়া কিংবা স্পর্শ নারীদের জন্য নিষিদ্ধ ছিল, তবে সেনাবাহিনী আমাদের এমন একটি দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে যা ছিল বড় একটি চ্যালেঞ্জ। সেনা সদস্য হিসেবে যে কোনো নির্দেশ পালন আমাদের কর্তব্য, আর সাফল্যের সাথেই অর্পিত দায়িত্ব পালন করছি, তাই সত্যি গর্বিত। নেপাল জুড়ে করোনায় মৃতদের সৎকারে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। এ কাজে নতুন যুক্ত হওয়া নারী কর্মীদের দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। রাত 3টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছে। 38 সদস্যের দলের 32 জন ফিরেছেন রাতে। 5 বিদেশি কোচিং স্টাফের অধীনে প্রস্তুতি নিয়ে শুক্রবার কাতারের কাছে 5 গোলে হেরেছে বাংলাদেশ। কাতারের মতো দলের সাথে এমন ফলাফল অনেকটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন জাতীয় দলের খেলোয়াড় ও কোচ। তবে প্রস্তুতি আরও বেশি থাকলে এমন ফলাফল হতো না বলেও দাবি করেন খেলোয়াড়রা। এদিকে দোহা থেকে লন্ডনের ফ্লাইট ধরেছেন কোচ জেমিডে ও তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস। তারা দুজন আবার কবে আসবেন সেটা নিশ্চিত করে কিছু জানা যায়নি। ফুটবল দলের এই 3 জনের সঙ্গে বাফুফের চুক্তি শেষ হয়েছে। জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলোর সামনে রেখে তাদের সঙ্গে নতুন করে চুক্তি করবে বাফুফে। আমাদের ছেলেরা ট্রাই করছে, ওদের লেভেল বেস্টটা দিছে, বাট এই ধরনের টিমের সাথে তারপরও অনেক ডিফার হয়ে যায়। টেকনিক্যালি ফিজিক্যালি সব বিভাগেই ওরা আমাদের চেয়ে অনেক বেশি স্ট্রং। এশিয়ান যে চ্যাম্পিয়ন টিম, টপ টিম যারা ওয়ার্ল্ড কাপ খেলবে, তাদের এগেনস্টে অবশ্যই আমাদের প্রস্তুতিটা আরও বেটার হওয়া উচিত ছিল, কারণ অল্প দিনের প্রস্তুতি নিয়ে আমরা এভাবে একটা টপ টিমের সাথে খেলতে পারি না। গোলকিপার জিকো যদি ভালো না খেলতো আরও খারাপ হতে পারতো। সব কিছু মিলে জেমিডে বলছে ভালো গেম খেলছি, নেক্সট টাইম আমাদের প্র্যাকটিসের উপর থাকতে হবে। ইনশাল্লাহ ভালো প্র্যাকটিস করলে নেক্সট টাইম ভালো করতে পারবো। এই যেন রূপকথার স্বর্গরাজ্য। বরফে বরফে শুভ্র চীনের বেশিরভাগ অঞ্চল। মহামারীকে তোয়াক্কা না করে দেশটির প্রকৃতি প্রেমীরা ছুটছেন পর্যটন কেন্দ্রগুলোয়। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।